মর্নিং ফ্রম ভিউ ভিলেজ। কালকে যারা তোমার ব্লগটা দেখেছো তারা তো জানোই যে কল্পা থেকে বেরিয়ে আমরা প্রায় রাত্রিবেলা এই ভিউ ভিলেজে এসে পৌঁছেছিলাম। তো এখানে এই নিমা হোমস্টে ছিলাম। তো হোমস্টে তোমাদের তাকে আগের ব্লগটা দেখিয়েছিলাম, আর যারা আগের ব্লগগুলো দেখেনি তাদেরকে একবার রিকোয়েস্ট রইল যে আগের ব্লগগুলো দেখে নাও, তারা তোমরা বুঝতে পারবে যে আমরা এই ট্রিপেতে ভিউ ভিলেজে কী করে এসে পড়লাম, আর পরের ব্লগগুলো তোমরা রিলেট করতে পারবে। ঠিক আছে, আজকে সেরকম কোনো প্ল্যান এখনো হয়নি। ফার্স্টে আমরা যাবো ভিউ মনেস্ট্রিতে, যেটা একদমই টপে রয়েছে। এখান থেকে আরো 10 কিলোমিটার রাস্তা, 10 মিনিটের রাস্তা হবে। আর ওটা দেখে দেন আমরা যাবো তাবোতে। আজকে আমরা এখানে ছিলাম, ওয়েলকাম টু নিমা হোমস্টে লেখা রয়েছে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক থাকে না। একদমই মানে ছোট হোমস্টে, অত ফেসিলিটিস নেই, তবে এরা খুবই আপ্যায়ন করে গেস্টে, তো এটা বলতে পারি। এছাড়াও ওই উপর দিকে আরও কয়েকটা হোমস্টে রয়েছে, সেখানেও থাকা যায়, ওটা এর থেকে একটু বেটার। তবে আমরা রাত হয়ে যাওয়াতে আমরা এখানেই স্টে করে নিচ্ছি, আমরা উপর দিকে যাই। আমরা একটু রওনা দিই, আর তোমরা একটা সুন্দর কটা ড্রোন শট নিয়েছিলাম সকালবেলা, সেটা তোমরা একটু এনজয় করো। আমরা রওনা দিলাম ভিউ মনেস্ট্রির জন্য। দেখো কত সুন্দর একটা হোমস্টে, আমরা একটু উপরে উঠলে এটা ভালো হোমস্টে পেয়ে যেতাম। আজকের যাত্রা শুরু হয়েছে রহস্যে ঘেরা গিউ গ্রাম থেকে। ইন্দো চীন বর্ডারের একদম সামনে এই গ্রামটি সি লেভেল থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। এটা হচ্ছে এখানকার মনেস্ট্রি, এটা বেশি পুরনো না, এটা 12 বছরের পুরনো। আর এখানের মনেস্ট্রিতেই একটা কাচের বক্সে রয়েছে সেই 500 বছরের পুরনো বৌদ্ধ মঙ্ক সাংঘা তেংজিনের সেই বিখ্যাত মমিটি। মমিটির মাথার চুল, দাঁত আর শরীরের কিছু অংশ এখনও স্পষ্টভাবে দেখা যায়। স্থানীয়দের মতে প্রায় 15 শতাব্দীতে এখানে বিচ্ছু আর নানা পোকার উপদ্রবে গ্রামটি প্রায় শেষ হতে বসেছিল। তাই তিনি গভীর ধ্যান করেন এবং নিজের জীবন উৎসর্গ করেন। তারপরেই এই পোকার উপদ্রব কিন্তু বন্ধ হয়। কোনো রকম রাসায়নিক ছাড়াই স্পিতির ঠান্ডা আর শুষ্ক ওয়েদারের জন্য স্বাভাবিকভাবেই সংরক্ষিত হয়ে যায় এই মমিটি। 1975 সালের এক ভয়ঙ্কর ভূমিকম্পর পর আবার এই মমিটি খুঁজে পাওয়া যায়, আর সেটিকে সংরক্ষণ করা হয় কিন্তু এই গিউ মনেস্ট্রিতেই। এটা হচ্ছে মেইন গেট ভিউ ভিলেজের জন্য। কালকে আমরা ওই পাশ দিয়ে এসেছিলাম, আর এই পাশ দিয়ে হচ্ছে তাবর রাস্তা। পাহাড়ের নীরবতা আর ঠান্ডা হাওয়ার মাঝেই আমরা রওনা হয়ে গেলাম আজকের গন্তব্য কাজার জন্য। পথে আমরা দেখব তাবো মনেস্ট্রি, ধানকার মনেস্ট্রি আর পিন ভ্যালি। সময় হয়েছে 11:13, আর আমরা ব্রেকফাস্ট করে জাস্ট রওনা দিলাম। এই গ্রামটার নাম হার্লিং ভিলেজ। খুবই ছোট্ট একটা গ্রাম, আর আমাদের সব মিলিয়ে খরচা পড়লো 360 টাকা। এখানে 6টা পরোটা ছিল, আলু পরোটা, 2টো চা আর 2টো জল 1 লিটারের। রাস্তাটা দেখো, একটা তো সরু রাস্তা, প্লাস এই পাশে পুরো খাড়া ঢাল। গিউ ভিলেজ ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চললাম স্পিতির রুক্ষ অথচ অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা ধরে। এখান থেকে কুন্দুম পাস 118 কিলোমিটার, লুসার 103, বের হচ্ছে 66। আচ্ছা, এবার এখান থেকে এটা হচ্ছে তাবো মনেস্ট্রি। কিছুক্ষণের মধ্যেই আমরা তাবো মনেস্ট্রি পৌঁছে গেলাম।
996 খ্রিস্টাব্দের এই প্রাচীন বৌদ্ধ বিহারকে অনেকেই কিন্তু হিমালয়ের অজন্তা বলে। তাবতে কিন্তু আপেল খুব ভালো হয় কল্পার মতন। তাবো মনেস্ট্রি রয়েছে প্রায় 10,760 ফিট উচ্চতায়। 1000 বছরেরও বেশি পুরনো এই মনেস্ট্রির দেওয়ালচিত্র, মাটির মূর্তি আর শান্ত পরিবেশ যেন সময়কে অনেকটাই থামিয়ে দিয়েছে। এই কমপ্লেক্সে 9টি মন্দির, 23টি স্তূপ আর পাহাড়ের গায়ে ধ্যান করার জন্য প্রাচীন গুহা রয়েছে। আমরা এখন তাওয়া মনাস্ট্রির কাছে রয়েছি, যেটা পুরনো। এটা নতুন বিল্ডিং, এটা পরে হয়েছে। এটা একদম পুরনো, এটা 1025 বছর পুরনো তাওয়া মনাস্ট্রি। তো ভেতরে অ্যালাউ নেই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, তাই আমাদের এখানেই বন্ধ করতে হচ্ছে। আমরা গিয়ে দেখে আসি। প্রধান কক্ষে 33টি দেবদেবীর 3D মূর্তি রয়েছে, যা গৌতম বুদ্ধের মূর্তিকে ঘিরে রয়েছে। কাশ্মীরি আর নেপালি শিল্পীরা প্রাকৃতিক কালার ইউজ করে কিছু পেইন্ট এঁকেছিলেন, যেগুলো কিন্তু এখনও একই রকমই রয়েছে। স্পিতি রিভার এখন আমাদের একদম সামনে। এত করে আমরা উপর দিয়ে যাচ্ছিলাম, এখন নদী আমাদের একদম সামনে। বলে কি ফোর্স। এবার আমরা রওনা হয়েছি ধানকারির উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 2 ঘন্টা আর ডিস্টেন্স 32 কিলোমিটার অ্যাপ্রক্স। পাথরের এই লম্বা খাড়া স্তম্ভগুলোকে পিনাকেলস বলে। যুগ যুগ ধরে খুব স্পিডের বাতাস আর তার সাথে মিশে থাকা নুড়ি পাথর, জল আর তুষারের ক্ষয়কার্যের ফলে এগুলো তৈরি হয়েছে। হাঙ্কা, আমরা যাবো যে হাঙ্কা, ওদিকে হচ্ছে কাজা। ওয়েলকাম টু ধানকার গোম্পা। এখান থেকে প্রায় আরো 20 মিনিটের রাস্তা। ধানকার শব্দের অর্থ হল পাহাড়ের চূড়ায় দুর্গ। এই মনেস্ট্রিটি 12,998 ফিট উচ্চতায় রয়েছে। এটাই হচ্ছে ধানকার মনেস্ট্রি। ক্রমাগত মাটির ক্ষয় আর ঝুরঝুরে পাহাড়ের কারণে ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড এটিকে পৃথিবীর 100টি বিপন্ন ঐতিহাসিক স্থানের মধ্যে অন্তর্ভুক্ত করে। পথে এটা ধানকার মনেস্ট্রি পাবে তোমরা, বেশ সুন্দর। 1100 বছর পুরনো। হ্যাঁ, 1100 বছর পুরনো এই মনেস্ট্রি। খুবই দেখতে তোমার খুবই ভালো লাগবে। আর এটা মেনলি পাহাড় কেটে ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ করে করানো রয়েছে। আর ভেতরে তো এখানে তোমরা গেলে দেখতে পাবে যে মেডিটেশন রুম, একদম অন্ধকার। তো এনারা মঙ্করা এখানে মেডিটেশন করে। আর সামনেই লর্ড বুদ্ধা রয়েছেন। ওখানকার তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা করতে পারছি না। তো যাই হোক, তোমরা ধানকার মনেস্ট্রি একবার ঘুরে যেও, কাজা পথেই পড়বে। আর এইটা তো ভালো লাগবে। মঠের ভিতর প্রাচীন থাঙ্কা চিত্রকাজ, দেয়ালে আঁকা ফ্রেস্কো আর ধ্যানমগ্ন বুদ্ধের একটি মূর্তি রয়েছে। আর এই বুদ্ধ মূর্তিটিই হলো এখানকার মেইন আকর্ষণ।
ননু সাম্রাজ্যের রাজারা এখানে পাহাড়ের উপর দুর্গ বানায় শত্রুদের হাত থেকে দুর্গটি বাঁচানোর জন্য। এই দুর্গের নাম ধানকার ফোর্ট। 1975-এ ভয়াবহ ভূমিকম্পের পর দুর্গটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর এই দুর্গটি রয়েছে মঠের আরও উপরের দিকে। এখানে আরেকটি লেক রয়েছে যাকে ধানকার লেক বলে, আর এই লেক এখান থেকে প্রায় 2 কিমি উপরে রয়েছে। সেখানে যাওয়ার জন্য ট্রেক করে যেতে হয়, প্রায় 2 ঘন্টার মতন সময় লাগে। আমরা সেখানে যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি পিন ভ্যালির উদ্দেশ্যে। পিন আর স্পিতি রিভারের সঙ্গমস্থল এখান থেকে পরিষ্কার দেখা যায়। আমরা যে রোডটা দিয়ে এসেছিলাম সেই রোডটা থেকে নামছি না, আর এটা অন্য রোড, মানে সামনের রোডটা যেটা একদম নিচের দিকে নামছে, কিন্তু রাস্তাটা পুরো এরকম অফ রোড, এখন নদী কাকড়ে ভর্তি। মূল স্পিতি ভ্যালি থেকে একটু আলাদা এই উপত্যকা যেন এক অন্য পৃথিবী। মোট 34 পিন এদিকে, কাগা ওদিকে। চলো আমরা নিয়ে নিই পিন ভ্যালির দিকে। যেটার নাম ওয়েলকাম টু পিন ভ্যালি। রাস্তার দুপাশে সবুজ আর বাদামি পাহাড়, গভীর গিরিখাত আর পিন রিভারের সঙ্গ এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। পিন ভ্যালি শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার অনন্য সংস্কৃতি ও বন্যপ্রাণের জন্যই বিখ্যাত। এখানে হিমালয়ান ইবিক্স, স্নো লেপার্ড আরও অনেক পাহাড়ি বন্য পশু কিন্তু দেখতে পাওয়া যায়। पिन वैली पिन विलेज नहीं, हाँ मुद्रा विलेज। कितने कार का पीछे है, और यही पिन विलेज है क्या? अच्छा अच्छा, जो व्यू पॉइंट है वो कहाँ पे? पिन विलेज की जो व्यू पॉइंट है सामने है तो, है ना? না না, এটা মনে হয় জব হবে হয়তো, কিন্তু চাষ হয়েছে ভ্যালির একদম নিচে। পিন ভ্যালির নির্জন আর শান্ত পরিবেশে বাইক চালানোর অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এটা পিন ভ্যালির মনেস্ট্রি, আর এখানে অনেক হোমস্টে আছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। আদারওয়াইজ যেখান থেকে আমরা উপরের দিকে উঠলাম, ওই নিচে সোজা গেলে মাঠ ভিলেজ, ওখানে গিয়েও থাকা যায়। তবে আমরা ব্যাক করবো মনসিজা একটু বাইরে থেকে ঘুরে আমরা আবার ব্যাক করবো। ব্যাক করে আমরা যাবো গিয়ে কাটার দিকে। অলরেডি 4:20 বেজে গেছে, তো এখানে বেশিক্ষণ থাকবো না। প্রতিটি বাঘ নতুন নতুন দৃশ্যের উপহার দিচ্ছিল। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা একটি বিশাল ক্যানভাসের মধ্য দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। এই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী আমরা সবাই হয়ে রইলাম। ভিলেজ থেকে আমাদের আসতে এত অবধি লাগলো ওই মোটামুটি 45 to 50 মিনিট ছিল। রাস্তার অবস্থা খুবই বাজে, খুবই খারাপ, তাই জন্য একটু টাইমটা লেগে গেল।
এটা হচ্ছে আধারগো ব্রিজ। আমরা এখান থেকে বাঁদিকে নেব। পিন ভ্যালিতে মোট 17টি গ্রাম রয়েছে, তার মধ্যে মুড ভিলেজ হচ্ছে সবথেকে শেষের গ্রাম। আমরা আর সেদিকে যাচ্ছি না। বিকেল হতেই আমরা আবার মূল রাস্তা যাত্রা শুরু করলাম স্পিতির প্রাণকেন্দ্র কাজার দিকে। এখান থেকে কাজার দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতন অ্যাপ্রক্স। কাজা ঢোকার ঠিক একটু আগেই এখানে সুন্দর একটা ভ্যালি পড়লো। তো এখান থেকে আমরা কোনো ড্রোন শট নিয়েছি, তোমরা একটু ড্রোন শটটা এনজয় করো। আমরা কাজা গ্রাম পঞ্চায়েতে এসে পড়েছি। এখান থেকে কাজা এরিয়া শুরু। পাহাড়ের গায়ে সূর্যের পড়ন্ত সোনালি আভা আর ঠান্ডা হাওয়ার মধ্যে ধীরে ধীরে সামনের দিকে আমরা এগিয়ে চললাম। আজকের এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর গল্প নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের এক অনন্য অভিজ্ঞতা ছিল। আমরা এখন কাজায় পৌঁছে গেছি, আর আমাদের হোটেল রি ডিজং। সময় এখন প্রায় 6:30। ডিনার নিচে আমার জন্য ওয়েট করছে, তো উপরে আর নিয়ে আজকে নিচেই খাবো, কারণ ঘরের অবস্থা আমাদের খুবই খারাপ, ভারতের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। তো আজকে আর আমাদের রুম দেখাচ্ছে না, কালকেই দেখাবো। তো আজকে দেখাই ডিনার কী কী অর্ডার দিয়েছি। ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে খুব টায়ার্ড লাগছে, খেয়ে শুয়ে পড়বো। এছাড়া আর এক্সট্রা কোনো কথা বাড়াচ্ছি না। চলো গুড নাইট, আবার কালকে সকালে কথা হচ্ছে, আর কালকে তোমাদের পুরো হোটেলের ট্যুর দিয়ে দেবো। চলো বাই, গুড নাইট। আগামী পর্বে তোমাদেরকে নিয়ে যাব কাজার আরও কিছু অবিশ্বাস্য গ্রামে আর কি মনেস্ট্রিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, নিরাপদে ভ্রমণ করো আর ঘুরে বেড়াও নিজের মতন করে।